আসুন বিহারের নির্বাচন এবং এই নির্বাচনী ফলাফলের কিছু রাজনৈতিক বিশ্লেষণ করা যাক। আমাদের সঙ্গে আজ যারা অতিথি হিসেবে রয়েছেন এক এক করে আমি আলাপ করাই। আমার ডান দিকে রয়েছেন অর্পণ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়। আপনি শুরুটাই একদম বেঁধে দিলেন এসআইআর এর বিরোধিতা করে ডুবেছে আরজেডি, এসআইআর এর বিরোধিতা করে ডুবেছে কংগ্রেস। তাহলে আমাকে অর্পণ আপনার কাছে ফেরত আসতেই হয় যে এসআইআর এর বিরোধিতা তো তৃণমূল কংগ্রেসও করছে। অ্যাবসলিউটলি এসআইআর এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা কেন করছি সেটা বুঝতে হবে। তার কারণ এসআইআর 2002 সালেও হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেস দলটির বয়স ছিল 4 বছর, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেন। এবারে এসআইআর এর বিরোধিতা করার একটা অন্যতম কারণ হচ্ছে এসআইআর করছেন জাতীয় নির্বাচন কমিশন, যারা একটি স্বশাসিত অটোনমাস বডি, এবং সেই জাতীয় নির্বাচন কমিশন করছে, ঠিক আছে, ভুয়ো ভোটার ধরা পড়বে, মৃত ভোটার ধরা পড়বে, ডবল এন্ট্রি ধরা পড়বে, অনুপ্রবেশকারী ধরা পড়তে পারে, এভরিথিং ইজ অলরাইট। কিন্তু যখন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি, যারা ঘটনাচক্রে যারা কেন্দ্রীয় শাসক দল, তাদের প্রতিনিধি যখন বাংলার বুকে মঞ্চ বেঁধে চিৎকার করে বলছেন এবং একদম দায়িত্ব নিচ্ছেন যে অমুক রাজ্যে এসআইআর হবে, যখন বিহারে এসআইআর শুরু হচ্ছে, তখনও হয়তো অনেকেই বাংলার জানেন না যে এসআইআর বস্তুটা কি, খায় না মাথায় দেয়। সেই সময় বলা শুরু হলো যে পশ্চিম বাংলায় এসআইআর হলে কেউ বলছেন 1 কোটি মানুষ বাদ যাবে, বিরোধী দলনেতা। দেখুন অর্পণ, আমরা আজকে কিন্তু বিহারের রেসপেক্টে কথা বলছি, বিহারের ফলাফল নিয়ে কথা বলছি। মূল প্রশ্ন হচ্ছে এসআইআর এর বিরোধিতা করেই কি জনমানসে ভাবমূর্তি খারাপ হয়েছে আরজেডির, জনমানসে ভাবমূর্তি খারাপ হয়েছে কংগ্রেসের? না হলে আরজেডি যেটা একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল গত নির্বাচনে, হতে পারে নীতিশ সরকার গড়েছিলেন এনডিএর সঙ্গে যোগ দিয়ে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ ছিল আরজেডি, তারা 25-এর নিচে নেমে গেছে। হ্যাঁ, যদি স্পেসিফিক এই কথাটা বলেন, আমি জাস্ট একটা লাইন বলে শেষ করে দিই। তো আমাদের বিরোধিতার জায়গাটা এখানেই যে একটি স্বশাসিত সংস্থা যখন কোনো প্রসেস চালাচ্ছে, সেখানে কোনো রাজনৈতিক দল কিভাবে নির্ধারণ করে দিচ্ছে এই সংখ্যা। যাই হোক, এবার যে প্রশ্নটা আপনি করলেন বা যেটা নীলাদ্রিবাবু বলছিলেন, দেখুন কেন আরজেডির এই অবস্থা হলো, কংগ্রেসের কেন কার্যত বিহারে বিপর্যয় হলো, এবার কংগ্রেস আদেও বিহারে ভবিষ্যতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে নাকি চাটিপাটি গুটিয়ে নিয়ে চলে যাবে 10 জন পথে, সেটাও একটা দেখার বিষয় নিশ্চিতভাবে থাকবে। বিহারের ক্ষেত্রে আমরা ইন্ডিয়া জোটের শরিক হিসাবে আমরা যে আশা করেছিলাম সেই আশানুরূপ ফল তো হয়নি, বরং আমরা আশাহত হয়েছি। কিন্তু সেখানে তৃণমূলকে কিছু শিখবে কিনা আমি জানতে চাইছি। আপনারা একই সুরে এসআইআর এর বিরোধিতা করে যাবেন? নীলাদ্রি বাবুর বক্তব্য এসআইআর এর বিরোধিতা করেই ডুবেছে আরজেডি। না, নীলাদ্রি বাবুর বক্তব্য এটা হতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে, তৃণমূল কংগ্রেসের যে দলের গঠনতন্ত্র, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে দল চালাবেন, তিনি যে বিশ্লেষণ করবেন, তার উপরই তৃণমূল কংগ্রেস ভরসা রাখে। তো এসআইআর এর বিরোধিতাটা যেমন আপনি বলছেন, আপনারা বলছেন, তেমন একই সাথে এটাও বলতে হবে যে এসআইআর এর জন্য যে বিএলওরা যাচ্ছেন, সাথে তো তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা আছে, এবং তৃণমূল কংগ্রেস যাতে সাধারণ মানুষ যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারছেন না, যাদের ওভার রাইটিং যে কোনো ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের সাহায্য করার জন্যই তৃণমূল কংগ্রেস ভোট সুরক্ষা শিবির করেছে কার্যত বুথে বুথে। তো যদি এসআইআর এর বিরোধিতা তো নয়, তৃণমূল কংগ্রেস তো একদম আমাদের সহযোগিতার হাতই বাড়াচ্ছে। আমাদের অ্যাবসলিউটলি আমাদের বক্তব্য হচ্ছে যে যখন কোনো স্বশাসিত স্বায়ত্তশাসিত সংস্থা একটি প্রক্রিয়া করছে, কিন্তু সেখানে যদি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ডিকটিভ অ্যাটিটিউডে কথা বলা হয়, তার বিরোধিতা নিশ্চিতভাবে হবে গণতান্ত্রিক প্রেক্ষাপটে। অর্পণ, ফিরে আসে আপনার কাছে। শুভেন্দু অধিকারী বলছেন তেজস্বীর যা হাল হয়েছে এই হাল হবে মমতা বন্দ্যোপাধ্যায়। না, এটা তো আজকে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্বরা আজকে নতুন বলছেন না, উড়িষ্যায় বা দিল্লিতে বা মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করার পর থেকে এই কথাটা আমরা শুনছি। দেখুন, আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে আমরা এমন অনেক উদাহরণ পাবো। যেমন সাম্প্রতিক উদাহরণ হিসাবে আমি বলছি, 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে ধরুন ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচন, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় সেখানে সরকার প্রতিষ্ঠা করে, এবং গুজরাটে যে নির্বাচন হয় সেখানে বিজেপির সাথে কার্যত কংগ্রেসের শিয়ানে লড়াই ছিল 2017 নির্বাচনে, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের 1 থেকে 1.5 বছর আগে। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির ফলাফল আমরা সেটাও দেখেছি, এবং কংগ্রেসের যে বিপর্যয় কার্যত সেটাও আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যদি পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন বর্ধিষ্ণু আজকে বিহারে একটা জিনিস অর্পণ আপনি বুঝতে পারছেন, দেখুন আমরা যতই বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করি, আমাদের কিন্তু ফোকাস পশ্চিমবঙ্গ, কারণ এই ফলাফলের কি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে প্রাথমিকভাবে এইটাই আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। আমরা তো একটা পশ্চিমবঙ্গ নিয়েই কথা বলবো প্রাথমিকভাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, একটা বিশ্লেষণ আমরা করার চেষ্টা করেছি কোথায় কোথায়, যেটা নীলাদ্রি বাবুর কাছে আমরা শুনছিলাম যে কোথায় কোথায় অ্যাডভান্টেজ ছিল এনডিএ। কিন্তু
এইটুকু স্পষ্ট, অন্তত এবারে জলের মতো স্পষ্ট যে বিজেপির কাছে একটা বড় প্রায়োরিটি পশ্চিমবঙ্গ। হঠাৎ করে বিজেপির বিহারে সাফল্যের পর সেখানকার নেতা গিরিরাজ সিং তিনি পশ্চিমবঙ্গের নাম বলছেন, তিনি বলছেন এবার আমরা পশ্চিমবঙ্গকে দখল করব। এর আগেও তো এনডিএ অন্যান্য রাজ্যে জিতেছে। পশ্চিমবঙ্গের রেফারেন্স সরাসরি সেখানকার শীর্ষ নেতার মুখে আমরা শুনিনি, কিন্তু আজকে শুনেছি। আমি গিরিরাজ সিং এর বক্তব্যে সে অংশ একটু আমাদের দর্শকদের শোনাতেও চাই। नरेंद्र मोदी जी ने लाखपति दीदी का कॉन्सेप्ट दिया गरीबों की महिलाओं को सशक्तिकरण के लिए, तो महिला क्या वोट देगी लूट खसोट वालों को। महिला ने नरेंद्र मोदी और नीतीश कुमार पे भरोसा किया, लाखपति दीदी बनने का एक उनको अवसर दिया है। इसकी जीत भी कर सकते हैं, लेकिन ये बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना है। অর্পণ, এটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে হবে না যে সকাল সকাল একদম সকাল সকালেই প্রতিক্রিয়া দিচ্ছেন গিরিরাজ। দেখুন, এই দুটো কথা আপনি বললেন। এক নম্বর হচ্ছে বিজেপির প্রায়োরিটি বাংলা। তো বিজেপির প্রায়োরিটি তো 2021 সালে অনেক বেশি মাত্রায় বাংলা ছিল। 2019-এ বিজেপি যে ফলাফল পশ্চিমবাংলায় করেছিল 18টি লোকসভা এবং প্রায় 120টি বিধানসভা আসনে এগিয়ে থাকার নিরিখে, তো সেখানে আমার মনে হয় বিজেপির প্রায়োরিটি অনেক বেশি ছিল 2021 সালে পশ্চিমবাংলা, এবং সেখানে তারা কার্যত 200 আসনের স্লোগান তুলেছিল। আজকে যেটা নীলাদ্রিদা অলরেডি 20টা কমিয়ে দিয়ে 180 করে দিলেন, তো 200 আসনের স্লোগান তুলে বিজেপি 77-এ আটকে যায়, বর্তমানে 66। যাই হোক, তো এবার আজকে গিরিরাজ সিং বলেছেন, বিগত দিনে গিরিরাজ সিং এর মুখ থেকে আমরা এরকম কথা শুনিনি। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 100 দিনের কাজের টাকা আটকে রাখার যে চক্রান্ত বাংলার বিরুদ্ধে, যার বিরুদ্ধে 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ সমবেতভাবে বিজেপিকে 18 থেকে 12-এ নামিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে 22 থেকে 29 করেছেন। এই ঘটনা বৃত্তান্তের সাথে এবং বাংলার সাথে মাননীয় গিরিরাজ সিং ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন, এবং বাংলার সেই আন্দোলন, বাংলা থেকে 100 দিনের কাজের শ্রমিকদের দিল্লিতে গিয়ে আন্দোলন করা, এই বিষয়গুলি তো তিনি দেখেছেন। এই গিরিরাজ সিং হলেন সেই মানুষ যিনি একসময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন পার্লামেন্টে ঢোকার সময় যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঠুমকা লাগান, এবং তিনি অত্যন্ত বিকৃত অঙ্গভঙ্গি করেছিলেন, সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। ফলে এই ধরনের লোকজন, মানে গিরিরাজের মুখে শুনছি রোহিঙ্গার কথা না, এই ধরনের লোকজন, আর রোহিঙ্গার বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। দুর্নীতির অভিযোগ বিজেপির অনেক শীর্ষ নেতা করেছেন। গিরিরাজ তো সরাসরি পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গেও যুক্ত নন, কিন্তু তার মুখে রোহিঙ্গা, এই এসআইআর এর প্রেক্ষিতে তিনি বলছেন ওখান থেকে রোহিঙ্গাদের সরাতে হবে। না, হতেই পারে। তার দেখুন, কেউ কিছু বলতেই পারেন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু বিষয় হচ্ছে গিরিরাজ সিংকে এটা বুঝতে হবে যে রোহিঙ্গারা আসে মায়ানমার থেকে। রোহিঙ্গারা মূলত মায়ানমারের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে না। এই কালে ব্যাখ্যা আলাদা জিনিস। আমার বক্তব্য হচ্ছে যে এর ভেতরে বৈশিষ্ট্য রয়েছে। হঠাৎ গিরিরাজের মুখে কেন রোহিঙ্গা প্রসঙ্গ শুনবো? কারণ এই অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশ ইস্যু, এটা বিজেপির 2026 সালের রাজনৈতিক লড়াই করার মূল ভিত্তিপ্রস্তর হতে পারে। আপনি বলেছেন যে কারণ আছে। অর্পণ, না, মূলত 2-3টে বিষয় একদম সংক্ষেপেই বলবো। সেটা হচ্ছে জঙ্গলরাজের কথা বারবার বলা হচ্ছে। একদমই লালু প্রসাদ যাদবের সময়কার জঙ্গলরাজের অভিযোগ যেমন রয়েছে, একই সাথে দলিত এম্পাওয়ারমেন্টের ইতিহাসও কিন্তু বিহারে লালু প্রসাদ যাদবের সময় রয়েছে। এবার বিষয়টা হচ্ছে বিজেপিকে এটা বলতে হবে যে এই লালু প্রসাদ যাদবের সাথে প্রত্যেক 5 বছরে প্রায় 2-3বার বা 1-2বার করে ঘর করা, শুধুমাত্র নিজের মুখ্যমন্ত্রীর গদি বাঁচানোর জন্য নীতিশ কুমার, সেই নীতিশ কুমার যখন লালু প্রসাদ যাদবের সাথে হাত মেলায়, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে গিয়ে বলেন নীতিশবাবুর জন্য আমাদের দলের দরজা চিরকালের মতো বন্ধ। এবার যখন সেই নীতিশ কুমার আবার বিজেপিতে ফিরে আসেন, তাকে বরমাল্য দিয়ে বরণ করা হয়, তখন কি লালু প্রসাদ যাদবের ওই জঙ্গলরাজের গন্ধটা বিজেপি নীতিশ কুমারের গা থেকে পান না? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি বাইপোল শান্তিপূর্ণ নির্বাচনের মূল ভিত্তিপ্রস্তর হয়ে থাকে, তাহলে বিজেপি বলুক তথ্য পরিসংখ্যান দিয়ে যে 2011 সাল, তখন তো তাও বামফ্রন্ট ক্ষমতায়, 11-এ পরিবর্তন হয়েছে। 2014 থেকে 2024, বা নির্দিষ্টভাবে বলতে গেলে 2021 বা 2024, এই দুটো নির্বাচনে কতগুলো বাইপোল, কতগুলো বুথে পশ্চিমবাংলায় হয়েছে।
সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। তো এই যেহেতু উনি বাইপোলের কথা বললেন যে একটাও বুথে বাইপোল হয়নি, কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে বিহারের রাস্তা জুড়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, এটাও বোধহয় বলা যাবে না, রাজনৈতিক হিংসার কোনো ঘটনা ঘটেনি। না আমি কি বললাম, যদি বাইপোলটা শান্তিপূর্ণ ভোটের ভিত্তিপ্রস্তর হয়, কারণ উনি বাইপোলের এক্সাম্পল দিয়েছেন বিজেপির প্রতিনিধি, যদি সেটাই শান্তিপূর্ণ ভোটের ভিত্তিপ্রস্তর হয় তাহলে কটা বাইপোল পশ্চিমবাংলায় হয় সেটাও দেখাতে হবে। আর একসাথে এটাও বলতে হবে যে বিহারে নির্বাচন চলাকালীন আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি যে রাস্তা জুড়ে ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে। আমরা দেখেছি যে আলীনগরের প্রার্থী মৈথিলী ঠাকুর, বিজেপি প্রার্থী, তিনি কোনো একটি সরকারি দপ্তরে বা দলীয় দপ্তরে গিয়ে বিধায়কের শপথ বাক্য কিভাবে পাঠ করতে হয় সেটা আগে থেকে রিহার্সাল করে নিচ্ছেন। তো কিন্তু দিনের শেষে ভারতবর্ষের মতো সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতন্ত্রের দেশ। কংগ্রেসের সুরে কথা বলছেন অর্পণ? না, কংগ্রেস কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া বলেছিল আবার সেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে যে নির্বাচন কমিশনের কারচুপি, তাই এনডিএ অ্যাবসলিউটলি বলছি না, কারণ আমি মনে করি যে এই ধরনের বা আমার দল মনে করে যে এই ধরনের মন্তব্য, বিশেষ করে ফলাফল ঘোষণার পরে যদি এই ধরনের মন্তব্য এবং তাতে যদি স্ট্রিক্ট থাকা হয় তাহলে সেটা নিজেদের দুর্বলতাকে প্রমাণ করে। তাই কখনো এই ধরনের কথা বলছি না। কিন্তু যেহেতু কংগ্রেস নিয়ে নীলাদ্রিবাবু বলেন এসআইআর এর বিরোধিতা করে ডুবেছে কংগ্রেস, ডুবেছে আরজেডি, আমি জাস্ট একটা একই সঙ্গে কমিশনকে বারবার কাঠগড়ায় তুলে, আমি জাস্ট একটা লাইন বলে দিই। কংগ্রেসের কথা যেহেতু আপনি তুললেন, এই বিহারের নির্বাচনে কংগ্রেস তাদের পর্যবেক্ষক করেছিল অশোক গেহলট এবং অধীর রঞ্জন চৌধুরীকে। ঘটনাচক্রে এই অশোক গেহলট এবং অধীর রঞ্জন চৌধুরী তাদের নিজেদের রাজ্যে ব্যর্থ, একজন রাজ্য সভাপতি হিসাবে ব্যর্থ, সেখানে তিনি কংগ্রেসকে শূন্য করে দিয়েছেন তার সভাপতিত্বে, এবং আরেকজন তিনি একটি নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে তিনি সরকার টেকাতে পারেননি। ফলে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে যে ভবিষ্যতে নির্বাচন জিততে গেলে যারা যারা পরীক্ষিত এবং ব্যর্থ তাদেরকে দিয়ে নির্বাচন জিতবে। আজকে এখানে আমাদের কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, তাই কংগ্রেসকে নিয়ে আমি আলোচনা না এগিয়ে বরং আমি আপনার কাছে জানতে চাইবো, যদি এসআইআর এর বিরোধিতা করে একই সঙ্গে কমিশনকে বারবার কাঠগড়ায় তুলে, কমিশনকে বিজেপির এজেন্ট, বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দ্বারা প্রভাবিত, এই ধরনের শব্দ, এই ধরনের লাইন ব্যবহার করে আঘাত করে যদি আজকে কংগ্রেস এবং আরজেডি এই ফলাফলের মুখোমুখি হয়ে থাকে, তাহলে এ থেকে কি তৃণমূল কংগ্রেস শিখবে? কারণ আপনাদের নেতাদেরও আমরা বারবার দেখেছি আক্রমণ করেছেন কমিশনকে, বিভিন্ন ইস্যুতে বলেছেন এই কমিশন, এমনকি এই বিএলএ নিয়ে যে সাম্প্রতিক যে নির্দেশিকায় বদল, সেখানেও বলা হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য নির্বাচন কমিশন এসব করছে। না দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যেমনটা বলছেন বিহারে কেন এই ফলাফল হয়েছে এটার একটা গভীর বিশ্লেষণ হতে পারে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এরকম একটা কারণের জন্য এই ধরনের কোনো ফলাফল হতে পারে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল পরিচালনা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেভাবেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা নিয়ে কোনো বিতর্ক থাকার জায়গা নেই। এখন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, 2021 সালে যখন কার্যত বিজেপির ভরাডুবি হয় পশ্চিমবাংলার বুকে, তখন দু তিনটি কারণের মধ্যে যেগুলি মূলত উঠে এসেছিল, জাস্ট এক লাইন করে বলবো। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে অত্যন্ত কুৎসিত আক্রমণ, যেটা বাংলার মা বোনেরা ভালোভাবে নেননি। দ্বিতীয় হচ্ছে বহিরাগত নেতৃত্বের ওপর বেশি ভরসা রাখা, সেটা কিন্তু শুধু কৈলাস বিজয়বর্গীয় নয় বা শুধুমাত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া লোকজন নয়, সেখানে বিনোদ সোনকার রয়েছেন, সেখানে আরো অনেক এরকম নেতৃত্ব আছেন। আর আমি যদি এইগুলো 2021-এ ভরাডুবির কারণ হয়ে থাকে বিজেপির কাছে, তাহলে বিজেপিরও সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু আমি কয়েকদিন আগেও দেখেছি, জাস্ট কয়েকদিন আগে সংবাদ মাধ্যমেই দেখেছি যে বিজেপি আবারও প্রায়, এটা বিজেপির প্রতিনিধি ভালো বলতে পারবেন, 10 বা 12 জনের একটি কোর কমিটি তৈরি করছেন বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে এসে, যারা পশ্চিমবাংলার বিভিন্ন জোনের দায়িত্ব সামলাবেন। সেই তো বহিরাগত যে জিনিসটা 2021-এ হয়েছে, যার সমালোচনা আমাদের দলের ভেতর থেকে করা হয়েছে, সেই জিনিসটার যদি আবার পুনরাবৃত্তি হয়, তো বিজেপিও কি সেটার থেকে শিক্ষা নিচ্ছে? বলুন। আমাদের দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে আজকে তৃণমূল যে আমাদের থেকে বেশি চিন্তা ভাবনা করছে সেটা দেখে আমাদের ভালো লাগছে। কেন তৃণমূল ভয় পেয়েছে বলে বিরোধী দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে আমাদের থেকে বেশি চিন্তা হচ্ছে। বহিরাগত এই যে শব্দটা আমরা ভারতীয় প্রত্যেকটি নাগরিকের প্রত্যেক জায়গায়, বিশেষ করে আমাদের জাতীয় দলের প্রত্যেকটি নেতার অধিকার আছে তার রাজ্য ব্যতীত অন্য রাজ্য গিয়ে সাংগঠনিক আমি বিজেপির প্রতিনিধিকে বিজেপির প্রতিনিধি এটাই মনে করে বহিরাগত হচ্ছে যারা বাংলাদেশ বা পাকিস্তান, যারা
মহারাষ্ট্রের বাসিন্দা, বিহারের বাসিন্দা, বহিরাগত নয়। একটা ছোট্ট এটাই আমরা বলে আসছি। একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, এই কথাটা আপনারা কেন তথাগত রায়কে বোঝাতে পারছেন না যে কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন শিবপ্রকাশ বহিরাগত নয়? আগে নিজের ঘর সামলান, এটা নিজের ঘর সামলাতে পারে না, এটা নিজের ঘর সামলাতে পারে না, অন্যের ঘরে গিয়ে ডিল করে, নিজের রাজ্যে জিততে পারে না, অন্যের প্রতিবেশীর সাহায্যে পিতা হয়ে আনন্দ করছে, লাড্ডু বিলি করছে, এরা নিজেদের রাজ্যে জিততে পারে না। লাড্ডু তো আপনাদের মাননীয় আপনি মুখ্যমন্ত্রী, লাড্ডু আপনারা বিলি করুন, কারণ বিধানসভা নির্বাচনে আপনারা লাড্ডুই পাবেন, আপনাদের সঙ্গে লাড্ডু যাচ্ছে। বলুন অর্পণ। তৃণমূল কংগ্রেস জয় বাংলা বলছে, তৃণমূল কংগ্রেস জয় বাংলা আপনার বলবে, নেত্রী বলছে না তো, তৃণমূল আপনি কংগ্রেস বললে হবে। জয় বাংলা বলছে, তৃণমূল কংগ্রেস জয় বাংলা বলবে। সব জায়গায় নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বক্তব্যের শেষে একটা করে জয় বাংলা বলবে না। তৃণমূল কংগ্রেস জয় বাংলা নীতিতে বিশ্বাস করে, এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, ভারতবর্ষের মহামান্না রাষ্ট্রপতি মহোদয়া মাননীয় দ্রৌপদী মুর্মু, তিনিও বাংলাতে এসে জয় বাংলা বলেন। আমার কাছে তার প্রমাণ আছে, যদি চ্যালেঞ্জ করেন শুনিয়ে দেবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলার দল, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের হয়ে, বাংলা ভাষা, বাংলার মনীষী, বাংলার কৃষ্টি সংস্কৃতির হয়েই গলা ফাটাবে, আওয়াজ তুলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বললেন, আমি গিরিরাজের বক্তব্য শুনেছি, গিরিরাজ কি কোথাও সমস্ত বাংলায় যারা থাকেন সবাইকে রোহিঙ্গা বলেছেন নাকি? সব বাঙালিকে রোহিঙ্গা তো বলেননি, কিন্তু শশী পাজা বলছেন, মানে যেভাবে উনি প্রেজেন্ট করলেন যে আপনারা এখন আমাদের সবাইকে রোহিঙ্গা বলছেন, বাংলাদেশি বলছেন। হ্যাঁ, এই বিষয়টা শশী পাজা কেন বলেছেন সেটার উত্তর শশী পাজাই দিতে পারবেন। শশী পাজা কি পরিপ্রেক্ষিতে এই বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন সেটার উত্তর তিনিই দেবেন, সেই উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি নির্দিষ্টভাবে যেটা হতে পারে, আমি বলছি এটা একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে বিজেপির যে অ্যাপ্রোচ, বিজেপির নেতাদের যে, বিশেষ করে বাইরে থেকে আসা বিজেপি নেতারা, তারা যেভাবে বলেন তাতে পুরো বাঙালি জাতির প্রতি তাদের বিদ্বেষ প্রতিফলিত হয়, হয়তো সে কথাই বলতে। দেখুন, এটা তো আজকে নতুন নয়, এটা 2021 সাল থেকে আমরা বলছি, কার্যত 2019 সাল থেকে আমরা বলছি। এবং যদি আরো সরলীকরণ করি, তাহলে শুধুমাত্র বাইরে থেকে আসা বিজেপি নেতা নয়, আমার কাছে প্রমাণ আছে। 2019 সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পরাজিত হবার পর বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি এবং তৎকালীন সাংসদ দিলীপ ঘোষ কৃষ্ণনগরে গিয়ে বলেন যে কৃষ্ণনগরের লোকেরা মরুক। একদম প্রমাণ আছে আমার কাছে, আপনি যদি বলেন আমি এক্ষুনি দেখিয়ে দেবো। কারণ কৃষ্ণনগরের লোকেরা বিজেপিকে ভোট দেয়নি, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করেছিলেন, মহুয়া মৈত্রকে। তো বাঙালির প্রতি, বাংলার মানুষের প্রতি যে আক্রোশ ভারতীয় জনতা পার্টির, সেই আক্রোশটা আজকে নতুন নয়। এবং শুধুমাত্র বহিরাগত নেতা বলে আমরা যাদেরকে বলছি, যারা বাংলার কালচার সম্পর্কে অবগত নন, যারা রবি ঠাকুরের কবিতা বলতে গিয়ে সেটাকে পাড়ার রোয়াকের খিস্তিতে পরিণত করেন, সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে আমরা বলছি যে তারা বহিরাগত। এবং শুধুমাত্র তারা নন, পশ্চিমবাংলার একাধিক বিজেপি নেতৃত্ব রয়েছেন যারা পশ্চিমবাংলাকে সেই সম্মানটা দেন না যেটা বাংলার যেটা প্রাপ্য। কিন্তু এটা তো ঠিক যে বিজেপির পশ্চিমবাংলার যে অংশ, সেই পশ্চিমবাংলার অংশ বিহারের হাওয়া গায়ে মেখে অনেক বেশি উজ্জীবিত হবে, এবং সেই উজ্জীবিত বিজেপি এবার মাঠে নামবে। না না, শুধু বিহারের হাওয়া গায়ে মেখে কেন উজ্জীবিত হবে? আমি তো শুরুতেই যেটা বললাম, এনারা তো উড়িষ্যার হাওয়া গায়ে মেখে উজ্জীবিত হয়েছিলেন, এরা দিল্লির হাওয়া গায়ে মেখে উজ্জীবিত হয়েছিলেন, এরা মহারাষ্ট্রের হাওয়া গায়ে মেখে উজ্জীবিত হয়েছিলেন, তো একইভাবে বিহারের ক্ষেত্রেও হবে, এটা হতেই পারে। এই জন্য বলছি, একটু আগে যখন নীলাদ্রি বাবু বলছিলেন না শুরুতে, তখন নীলাদ্রি বাবু আমার প্রতিবেশীর ঘরে মাংস হয়েছে, আমি আনন্দ করছি বাড়িতে। তৃণমূল যদি বলতো জয় পশ্চিমবাংলা, আমি 100 বার তাদের সাথে রিপিট করতাম জয় পশ্চিমবাংলা। তৃণমূল বলে জয় বাংলা, তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশের। মাননীয় রাষ্ট্রপতি বলেন দাদা, মাননীয় রাষ্ট্রপতি জয় বাংলা বলেন, আপনি কি বলবেন? রাষ্ট্রপতি বলেন বলে আমি সেটাকে সমর্থন করতে হবে এরকম কোনো দায়বদ্ধতা আমার নেই। আমি শুধু বলছি তৃণমূল বাংলাদেশের স্লোগানকে আমার বক্তব্য হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে আমার রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তৃণমূল যদি বলে জয় পশ্চিমবঙ্গ, আমি 10 বার বলবো তাদের সাথে জয় পশ্চিমবঙ্গ। কিন্তু জয় বাংলা কেন, যেটা আওয়ামী লীগের স্লোগান ছিল, আওয়ামী লীগের বাংলাদেশ, মাননীয় দ্রৌপদী মুর্মুকে একটু ইন্টারফেয়ার করি, আমাদের যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আলোচনাটা থামাতে হবে, একটা অন্যদিকে চলে যাচ্ছে আলোচনাটা। বিহারের নির্বাচনী ফল, তার প্রেক্ষিতে বাংলার উপর তার প্রভাব পড়বে পড়বে না, এটা আমাদের মূল ফোকাস। কিন্তু যে পয়েন্ট আপনি বাঙালি অবাঙালি প্রসঙ্গে তুলেছেন, আমি জানি না অর্পণ এখানে বসে শুনছিল, যদি অর্পণ 2 লাইন বলতে চান আমি আপনাকে সুযোগ দেবো। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বিহারের নির্বাচন নিয়ে আমার মাথায় আছে, যেটা আমি টেবিলে তুলতে চাই। কিন্তু তার আগে অর্পণ, আমি এই প্রসঙ্গে যে অভিযোগ একটু আগে নীলাদ্রি বাবু করলেন, সেই প্রসঙ্গে আপনি কিছু বলতে চাইলে বলুন। না, প্রথম কথা হচ্ছে যে দল এবং সরকারের মধ্যে পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস নেত্রী, তখন তিনি শুধু তৃণমূল কংগ্রেসের, আমি বলছি অসংখ্য নয়, 3 জন আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং যখন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার সমস্ত নাগরিকেরই মুখ্যমন্ত্রী।
এবং যে নির্দিষ্টভাবে যে 3 জন সাংসদের কথা বলা হচ্ছে, একইভাবে তো এটাও বলতে হবে যে 42 জন সাংসদের মধ্যে 3 জন সাংসদ নিশ্চিতভাবে অবাঙালি, বা অবাঙালি নয়, তারা বাইরের রাজ্য থেকে এসছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একই সাথে যে 39 জন বাকি প্রার্থী আমাদের ছিলেন, তারা এই বাংলার ভূমিপুত্র, এবং সেই 39 জন প্রার্থীর মধ্যে 26 জন সাংসদ। তো স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়গুলোকে বিশ্লেষণ করার দরকার আছে। এবং এই যে বক্তব্যগুলো ওনারা বলছেন যে বাঙালি অস্মিতা নয়, বাংলাদেশি অস্মিতা, আমি বলবো এগুলো বাংলার মানুষকে গিয়ে বোঝান। প্রত্যেকটা নির্বাচন আপনারা বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। আসবে এই সমস্ত বিষয়গুলো হয়তো বারবার আলোচিত হবে। আর জয় বাংলা স্লোগানের মধ্যে তাদের বাংলাদেশের প্রতি কমিটমেন্ট খুব ক্লিয়ার। দেখুন, অত্যন্ত ভয়ানক কথা নীলাদ্রিবাবু বলেছেন, জয় বাংলা স্লোগানে বাংলাদেশের প্রতি কমিটমেন্ট। তাহলে এটা আমি নিশ্চিতভাবে ধরে নেব যে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির কমিটমেন্ট আছে বাংলাদেশের প্রতি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। কারণ তিনিও বাংলা এসে জয় বাংলা স্লোগান বলেন। এবার যদি উনি আবার চ্যালেঞ্জ করেন, আমি সত্যিই শুনিয়ে দেবো সেই স্লোগানটা যে উনি দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা হতেই পারে যে মাননীয় প্রধানমন্ত্রী বিহারে গিয়ে স্বজন পোষণের বিরুদ্ধে বলছেন, এবং তিনি যখন স্বজন পোষণের বিরুদ্ধে বলছেন, বিহারের মানুষ তাকে বিশ্বাস করছেন। কারণ এমনটা হতেই পারে যে বিহারের মানুষ হয়তো ভাবছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বলছেন, অমিত শাহের ছেলেকে কোনো যোগ্যতা ছাড়াই যে বিসিসিআই আইসিসি চেয়ারম্যান করে দেওয়া, হয়তো অমিত শাহকেই, আমি বলছি, আমি তার সেটাতেও আসছি, হয়তো অমিত শাহ রাজনাথ সিং এর ছেলের সম্পর্কে বলছেন যাকে বিধায়ক করা হয়েছে, হয়তো অমিত শাহ কৈলাস বিজয়বর্গীয় ছেলের সম্বন্ধে বলছেন যাকে বিধায়ক করা হয়েছে। তো হয়তো বিহারের মানুষ ভাবছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আত্মসমালোচনা করছেন। তো এমন একজন আত্মসমালোচনা করা রাজনৈতিক নেতৃত্বের দলকে ভোট দেয়া যেতে পারে, এটা বিহারের মানুষ ভেবে থাকতেই পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবারতন্ত্র তো একটা বড় ব্যাপার। আজকে যে যাকে তারা যুবরাজ হিসেবে দেখেন তৃণমূলের নেতারা, তার নামের পাশ থেকে তার পিসির নামটা বাদ দিলে তার রাজনৈতিক অস্তিত্ব কি থাকে, তার রাজনীতিতে কি অভিজ্ঞতা আছে? খালি একটা পরিবারের ব্যক্তি বলে তিনি একটা রাজ্যের সমস্ত মাথায় বসে আছেন। আমাদের কোন নেতার পরিবার এইভাবে দলকে চালায় না। ভারতবর্ষের বিজেপির কোন নেতার দল চালান, আমরা সেভাবে আমাদের দল চালাবো, আপনি ভাবছেন কেন? এবং সাধারণ হারিয়ে দেখান, 7 লক্ষ 10 হাজার মতো জিতেছে। যারা চুরি করে তাদেরকে কে হারাবে? বানিয়েছেন, যায় না কখনো গুন্ডামি না করলে। এক সেকেন্ড পার্থ ভাই, এইটার উত্তর দিতেই হবে, এইটার উত্তর দিতে হবে। উনি বলছেন 7 লক্ষর বেশি ভোটে জেতা যায় না। জিতেছে, উনি জানেন, এরা জানেই না অমিত শাহ এদের দলের নেতা কত ভোটে জিতেছে আপনি জানেন? আপনি ডায়মন্ড হারবার আপনার দলের এমন নেতা আছে যে 10 লাখ ভোটে জিতেছে ভারতবর্ষে, আপনারা জানেনই না, কোনো তথ্য নেই। কেন বিজেপি এদেরকে পাঠায়? অমলেন্দু, আমাদের হাতে সময় শেষ, আমাদের এবার থামতে হবে।